নমস্কার। আজ 24শে অগস্ট সোমবার। রাজ্যের আরো একাধিক জেলায় মিড ডে মিলের দায়িত্বে ইসকন। তালিকায় কোন কোন জেলার নাম জানুন। রাজ্যে পালাবদলের পরে কলকাতার একটি বড় অংশের স্কুলগুলোতে মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। তখন জানানো হয়েছিল এই ব্যবস্থা সফল হলে রাজ্যের আরও জেলাতে তার সম্প্রসারিত করা হতে পারে। এবারে সেই পথে হাঁটল সরকার। কলকাতার পর আরও একাধিক জেলায় বিদ্যালয়ে মিড ডে মিল বা পিএম পোষণ প্রকল্পের খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব পেতে চলেছে ইসকন। আর কোন কোন জেলায় মিড ডে মিলের দায়িত্ব ইসকনের? স্কুল শিক্ষা দপ্তরের সূত্র অনুযায়ী জানা গিয়েছে, হাওড়া, উত্তর 24 পরগনা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় মিড ডে মিল সরবরাহের দায়িত্ব অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে। এই সংস্থাটি ইসকনের বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তরের এক কর্তা। স্কুল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দমদম, বিধাননগর, রাজারহাট, নিউটাউন এলাকার বিদ্যালয়গুলোতে মিড ডে মিল সরবরাহের অনুমোদন প্রদান করা হয়েছে। সেই সঙ্গে হাওড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2 নম্বর ব্লক এই দায়িত্ব সংশ্লিষ্ট সংস্থাকে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী গত 11ই জুলাই এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিল এই সংস্থা। সেই প্রস্তাব বিবেচনার পর অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এই প্রকল্প কবে থেকে শুরু হবে, কতদিনের মধ্যে স্কুলগুলো এর অধীনে আনা হবে, এই নিয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়ে সরকারের পরিকল্পনা স্পষ্ট হতে পারে বলে জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তরের এক কর্তা। রাজ্য বিজেপি ক্ষমতায় আসার পর কলকাতার একটা বড় অংশের স্কুলে মিড ডে মিল পৌঁছে দেওয়ার দায়িত্ব ইসকনকে দেওয়া হয়েছিল। এরপর নিরামিষ খাবার দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়। পরবর্তীতে মুখ্যমন্ত্রী জানান, আলাদা করে পড়ুয়াদের ডিম দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকারের। পর সেই বিতর্কের অবসান ঘটে। ঝড়, বন্যা কিংবা কোনো বড় ধরনের আকস্মিক নগর দুর্ঘটনা, দুর্যোগ মুহূর্তে উদ্ধার কাজ চালাতে গিয়ে আর কোনোভাবেই বাইরের কোনো রাজ্য বা এজেন্সির মুখাপেক্ষী হয়ে বসে থাকতে রাজি নয় পশ্চিমবঙ্গ। যে কোনো জরুরি পরিস্থিতিতে একেবারে চোখের পলকে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়তে রাজ্য প্রশাসন এবার জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী অর্থাৎ এনডিআরএফ এর আদলে গড়ে তুলতে চলেছে এক অত্যন্ত সুসংগঠিত আধুনিক প্রশিক্ষিত দল, যার নাম দেওয়া হয়েছে অর্জুন বাহিনী। হঠাৎ কেন এই নতুন বিশেষায়িত বাহিনী গঠনের সিদ্ধান্ত? সূত্রের খবর, আমফানের মতন বিধ্বংসী প্রলয়ের পর তিলোত্তমা কলকাতায় রাজপথ থেকে বিশাল বিশাল উপড়ে পড়া গাছ দ্রুত সরিয়ে স্বাভাবিক অবস্থা ফেরাতে যেখানে চরম কালঘাম ছুটছিল, এমনকি পরিস্থিতি সামলাতে প্রতিবেশী ওড়িশার টিমের সাহায্য নিতে হয়েছিল, সেই পুরনো তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে নতুন রাজ্য সরকার। তার উপর সম্প্রতি তারাতলায় ঘটে যাওয়া মারাত্মক বহুতল দুর্ঘটনা এবং সাম্প্রতিক বন্যা পরিস্থিতির উদ্ধার ব্যবহার পরিকাঠামোগত ফাঁকফোকরগুলোকে স্পষ্ট করে দিয়েছে। আর ঠিক এই কারণে আপৎকালীন দুর্যোগ রুখতে সম্পূর্ণ স্বাবলম্বী ও আত্মনির্ভর এক কাঠামো তৈরির মূল ছক সাজানো হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে আত্মপ্রকাশ করতে চলাই অর্জুন বাহিনী তৈরি করা হচ্ছে সেনাবাহিনীর পেশাদারিত্বকে কাজে লাগিয়ে। প্রাথমিক পর্যায়ে সৈনিক বোর্ডের অভিজ্ঞ প্রাক্তন সেনাকর্মীদের এই বিশেষ টিমে যুক্ত করার চিন্তাভাবনা করা হয়েছে, যাদের কাছে থাকবে কাটিং এজ হাইটেক প্রযুক্তি এবং আধুনিক উদ্ধারকারী সরঞ্জাম। আর সবচেয়ে বড় চমক, এই বিশেষ স্পেশাল স্কোয়াডে সরাসরি অগ্রাধিকার পেতে চলেছে দেশের তরুণ বীররা। সরকারি ঘোষণা অনুযায়ী অর্জুন বাহিনীতে নিয়োগের সময় প্রায় 20% পদ সংরক্ষিত রাখা হবে প্রাক্তন অগ্নিবীরদের জন্য। একদিকে রাজ্য ডিফেন্স ও ক্ষুদ্র মাঝারি শিল্প ক্ষেত্রে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হওয়া, অন্যদিকে কাটমানি ও তোলাবাজিহীন দক্ষ পুলিশি পরিকাঠামো গড়ে তোলা, এই জোড়া লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন। সেনাকর্মীদের অভিজ্ঞতা ও অগ্নিবীরদের উদ্যমকে কাজে লাগিয়ে গঠিত এই অর্জুন বাহিনী সত্যি প্রাকৃতিক কিংবা রাজনৈতিক কোনো দুর্যোগের সামনে রাজ্যের রক্ষা কবচ হতে পারে কিনা, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে পুরো বাংলা। মোহনবাগানকে 4-1 হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ডার্বিতে ঐতিহাসিক হ্যাটট্রিক এডমন্ডের। যুব ভারতীতে লাল হলুদ ঝড়, চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে 4-1 গোলে চূর্ণ করে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। কলকাতা ডার্বির ইতিহাসে নিজের নাম উজ্জ্বল অক্ষরে লিখে রাখলেন এডমুন্ড লালরিনডিকা। প্রথমার্ধে হ্যাটট্রিক করেছেন তিনি। ইস্টবেঙ্গলের জন্য গোলটি বিপিন সিং এর। মোহনবাগানের সবেধন গোল দিয়েছেন মনবীর সিং। শুধু তাই নয়, রবি বাৎসরীয় সন্ধে আরও এক মাইল ফলক তৈরি হলো কলকাতার ডার্বিতে, যে ম্যাচে প্রথমার্ধে ইস্টবেঙ্গলের কাছে 4 গোল খেয়ে গেল মোহনবাগান। 1997 সালের ফেডারেশন কাপ সেমি ফাইনালে বাইচুং ভুটিয়ার হ্যাট্রিকে মোহনবাগানকে 4-1 গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। 29 বছর পর সেই একই স্কোর লাইনে ফের সবুজ মেরুনের হারালো তারা। এবার হ্যাট্রিকের নায়ক এডমন্ড।
জয়ের সুবাদে ১৩তম বার ডুরাল কাপ ঘরে তুলল ইস্টবেঙ্গল। একই সঙ্গে সর্বাধিক ১৭ বার এই প্রতিযোগিতা জেতার মোহনবাগানের রেকর্ড ছুঁয়ে ফেলল লাল হলুদ। ফাইনালের আগে অবশ্য সাম্প্রতিক ডার্বির ফল আত্মবিশ্বাস জোগাচ্ছিল মোহনবাগানকে। এবারে ডুরাল কাপের উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল সবুজ মেরুন, কিন্তু খেতাবের লড়াইয়ে সেই হারের হিসেব সুদে আসলে মিটিয়ে দিল আন্তোনিও লোপেজ হাবাসের দল। ম্যাচের শুরুতে বলের দখল এবং আক্রমণ তৈরির ক্ষেত্রে কিছুটা এগিয়ে ছিল মোহনবাগান, কিন্তু গোলের মুখ খুললেই বদলে যায় ছবিটা। ১০ মিনিটে বিপিন সিং এর গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বক্সের বাদিক থেকে সুভাশিস বসুকে কাটিয়ে বিপিনের মাটি ঘেঁষে শট বিশাল কাইতকে পরাস্ত করে জালে জড়িয়ে যায় মোহনবাগান। সেই ধাক্কা সামলে ওঠার আগে দ্বিতীয় গোল। মাত্র ২ মিনিট পর বক্সের বাইরে থেকে শট নেন এডমন্ড। বলের নাগাল পেতে ঝাঁপিয়েও শেষ রক্ষা করতে পারেননি বিশাল। ১২ মিনিটের মধ্যে ২-০ এগিয়ে যায় লাল হলুদ। ২২ মিনিটে মোহনবাগানের রক্ষণকে ফের ছিন্নভিন্ন করে এডমন্ড। ড্যানিয়েল রামিরেজের পাস ধরে বক্সে ঢুকে প্রথমে এক ডিফেন্ডার এবং পরে গোলকিপার বিশালকে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান তিনি। স্কোর লাইন হয়ে যায় ৩-০। ৩৩ মিনিটে ব্যক্তিগত দক্ষতা একটি গোল শোধ করেন মনবীর সিং। ডান দিক থেকে বক্সে ঢুকে জয়গুপ্তকে কাটিয়ে তার শট আনোয়ার আলীর পায়ে ফাঁক দিয়ে জালে জড়িয়ে যায়। গোলরক্ষক প্রফসুখান গিল বল স্পর্শ করলেও তা আটকাতে পারেননি। মোহনবাগানের প্রত্যাবর্তনের আশা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধে ৪৪ মিনিটে ফের গোল এডমুন্ডের। মোহাম্মদ রাশিদের ফ্রি কিক থেকে বল পান জয়গুপ্ত, তার বাড়ানো বল জালে ঠেলে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন এডমুন্ড। বিরতিতে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল, বরং প্রতি আক্রমণ থেকে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। এমন সুযোগ যে রবিবাসরীয় ডার্বিতে মোহনবাগানকে হাফ ডজন গোল দিয়ে ৫০ বছরের রেকর্ড ভেঙে দিতে পারত। এমনকি এডমুন্ডের সামনেই চতুর্থ গোল করার সুযোগ এসেছিল। পরে পরিবর্তন হিসেবে নামা জেসেন একবার বিশালকে একা পেয়ে গোল করতে পারেনি, তবে ততক্ষণে ম্যাচের ভাগ্য কার্যত লেখা হয়ে গিয়েছে। বিশ্বাসঘাতকতা করছে কেন্দ্র, অভিযোগ তুলে আবার যন্তর মন্তরের মতন আন্দোলন করার হুঁশিয়ারি আরশোলাদের। সিজেপির আরও দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহার নিয়ে সরকার যথাযথ পদক্ষেপ করেনি। কোর্ট বারবার বলা সত্ত্বেও কোনো তালিকা দেয়নি। যন্তর মন্তরে সিজেপির আন্দোলন। যন্তর মন্তরের আন্দোলনের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পালন করা না হলে আবারও শুরু হবে প্রতিবাদ কর্মসূচি। রবিবার জানিয়েছে ককরোচ জনতা পার্টি। বিবৃতিতে তারা জানিয়েছে, ভারতের যুব সমাজকে যে প্রতিশ্রুতি নরেন্দ্র মোদী সরকার দিয়েছিল তার মর্যাদা দিতে হবে। এই নিয়ে সোমবার ঘোষণা করা হবে বলেও জানিয়েছে অভিজিৎ দীপকের দল। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে বিবৃতিতে সিজেপি লিখেছে, শান্তিপূর্ণ আন্দোলনে ইতি টানার জন্য এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল। এবার সেই আন্দোলন শেষ হতেই সরকার প্রতিশ্রুতি পালন না করে গোটা যুব সমাজকে যে অপমান করছে আমরা তা হতে দেব না। ভারতের যুব সমাজকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পূরণ করতে হবে। সিজেপির আরও দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহার নিয়ে সরকার যথাযথ পদক্ষেপ করেনি। কোর্ট বারবার বলা সত্ত্বেও কোনো তালিকা দেয়নি। সদস্যদের দাবি, ওই প্রতিশ্রুতি পূরণ থেকে বারবার পিছিয়ে যাওয়া, কোনো রকম ঢিলিমি অসম্মান করাকে দেশের যুব সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলেই ধরে নেওয়া হবে। তাদের দাবি, নিট কেলেঙ্কারির কারণে যে পরীক্ষার্থীরা আত্মঘাতী হয়েছিলেন তাদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে পদক্ষেপ করা হয়নি। সিজেপির হুঁশিয়ারি, আবার পথে নামবে তারা। ২৪শে আগস্ট সোমবার সেই নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। সেজন্য দেশবাসী যুব সমাজকে প্রস্তুত থাকতে বলেছে তারা। বিবৃতিতে তারা বলে, আমাদের প্রতিবাদের ফলে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। তবে যতক্ষণ না যুব সমাজকে দেওয়া প্রতিশ্রুতিগুলোর প্রত্যেকটি পূরণ করা হবে ততক্ষণ আমরা বসবো না। এর আগে যন্তর মন্তরে প্রায় ১ মাস ব্যাপী আন্দোলন করেছিল সিজেপি। তাদের দাবি ছিল, নিট কেলেঙ্কারিতে ধর্মেন্দ্রকে ইস্তফা দিতে হবে। ২৫শে জুলাই তার ইস্তফার পর সেই আন্দোলন শেষ হয়েছিল। গত ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস থেকে স্কুল ঠিক করো কর্মসূচি শুরু করে সিজেপি। গ্রামীণ সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে তাদের এই কর্মসূচি। সেদিন দীপকে তার নিজের গ্রাম মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সন্ত পিম্পরিতে এই কর্মসূচির সূচনা করেছিলেন। তারপরে লাতুরের সরকারি স্কুলে অনুমোদিত ছাড়া প্রবেশের জন্য দীপকের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এবার সিজেপির দাবি, কেন্দ্রের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে আবার পথে নামবে তারা।
অবশেষে পিছু ছেড়েছে একঘেয়ে বৃষ্টি। যদিও ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাস বিদায় নিয়ে ভাদ্রের আগমন ঘটে গিয়েছে, আর তাতেই রাজ্যবাসীর মনে একদিকে যেমন স্বস্তির দেখা মিলেছে, তেমনি পচা গরমের চিন্তার উদয় ঘটেছে। তাছাড়া বিগত কয়েকদিন রোদের তেজ জানান দিচ্ছে যে ভাদ্র মাস এসে গিয়েছে, কিন্তু আবহাওয়াবিদরা শোনালেন অন্য কাহিনী। বঙ্গোপসাগরে নাকি মরে মুরগির মতন তৈরি হচ্ছে একের পর এক ভয়াবহ ঘূর্ণাবর্ত, যার জোরে আগামী 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে চলেছে নতুন এক তীব্র নিম্নচাপ। অর্থাৎ এর প্রভাবে প্রবল দুর্যোগ ঘনিয়ে আসছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। জেলায় জেলায় জারি হয়েছে লাল হলুদ বিপদ সংকেত। মৌসুম ভবন সূত্রে জানা গিয়েছে, প্রবল ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। আর সে কারণেই 4 জেলায় জারি করা হয়েছে দুর্যোগের হলুদ সতর্কতা। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে উত্তর 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া ও 2 বর্ধমানেও বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। না এখানেই শেষ নয়, সপ্তাহের প্রথম দিন মানে সোমবার বৃষ্টির তাণ্ডব বাড়বে ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। ফলে সেখানেও জারি হয়েছে সতর্কতা। সবচেয়ে বড় ভয়ের খবর, রবি ও সোম পরপর দুদিন কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সবকটি জেলায় ধেয়ে আসবে প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। এছাড়া মঙ্গলবার থেকে শুক্রবার ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিতে তোলপাড় হবে মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান। অর্থাৎ সপ্তাহ জুড়ে পুরো দক্ষিণবঙ্গে চলবে এই বৃষ্টির তাণ্ডব। আজকের মতন সংবাদ এই পর্যন্তই। প্রতিনিয়ত খবর দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।